প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব বাংলায় তুর্কি আক্রমণ ও তার ফলাফল বিষয়। এই লেকচারের আলোচ্য ভূমিকা, তুর্কি আক্রমণের কালপর্ব, বাংলার রাজনৈতিক পটভূমি, সামাজিক পরিসর, কেন তুর্কি আক্রমণের এই সময়কালকে বন্ধ্যা কালপর্ব বলা হয় সে বিষয়ে, এবং সাহিত্যিক প্রকাশের অভিমুখগুলি কী। বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা জানি চর্যাপদের পরবর্তীকালে আমরা কোনো সাহিত্যিক নমুনা বা নিদর্শন পাইনি, এবং এই যে কয়েক শতক আমরা কোনো নমুনা পাইনি, এই অংশটাকেই বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ বা বন্ধ্যা কালপর্ব বলা হয়। এই সময়কালে সাহিত্যের ইতিহাস বন্ধ্যা কাল হিসেবে পরিচিত। তার একটা বড় কারণ, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয়েছে আজ থেকে প্রায় 100 বছর আগে, কিন্তু তার রচনাকালকে যদি আমরা চতুর্দশ শতক ধরি, তাহলে চর্যাপদের পরবর্তীকাল থেকে চতুর্দশ শতক পর্যন্ত এই সময়ে বাংলা সাহিত্য এবং বাংলা গদ্যের রূপ কীরকম ছিল তা জানার কোনো উপায় আমাদের নেই, এরকম কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি বলে। এতাবৎকালের প্রাপ্ত পুঁথির নিরিখে আদি মধ্যযুগের নিদর্শন একমাত্র শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি, এবং সেটাই আদি মধ্যযুগের বাংলা গদ্যের নমুনা হিসাবে আমাদের সামনে প্রতিভাত হয়। চর্যাপদ পরবর্তী দ্বাদশ শতক থেকে চতুর্দশ শতক পর্যন্ত বা চতুর্দশ শতকের মধ্যকাল পর্যন্ত সাহিত্যিক নমুনা না থাকার একটা বড় কারণ ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলার সমাজ এবং রাজনৈতিক পটভূমি। শাসক শাসিতের সম্পর্ক এবং সমাজ পরিচিতির ধর্মীয় অনুষঙ্গকে ওপর আলোকপাত করলে আমরা দেখতে পাব যে কিভাবে এই সমাজ পরিচিতি এবং শাসক শাসিতের দ্বন্দ্ব আমাদের সাহিত্যিক প্রতিমানকে প্রভাবিত করেছিল। মধ্যযুগের সাহিত্য ধর্ম পরিচয়ে উজ্জ্বল, আমরা সকলেই জানি, কিন্তু এরই অনুষঙ্গে সম্প্রদায় এবং ধর্মীয় যৌথতারও এক ধরনের প্রকাশ ঘটেছিল। ভারতবর্ষের ইতিহাসে মধ্যযুগ বলতে আমরা সাধারণভাবে 1206 সাল থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বুঝি। এই বিস্তৃত যে কালপর্ব, সেই কালপর্বে আগে হর্ষবর্ধনের রাজত্বকাল বা তার পরবর্তীকাল থেকে শুরু করে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত পর্বকে প্রাচীন এবং মধ্যযুগের যুগসন্ধিক কাল বলা যেতে পারে। বাংলাতেও তেমনি 1200 থেকে 1350 সাল পর্যন্ত কালপর্বকে প্রাচীন এবং মধ্যযুগের যুগসন্ধিক কাল বলা যায়। মধ্যযুগের কালপর্ব ছিল সামন্ত রাজাদের কাল। কুষাণ রাজত্ব 300 থেকে 500 খ্রিস্টাব্দ, রাজপুত রাজত্ব 700 থেকে 1200 খ্রিস্টাব্দ হয়ে তুর্কি বিজয়ের পরবর্তীকালে নতুন রূপ সমাজের সামনে আসে। অবশেষে মোগল সাম্রাজ্য ক্ষমতা দখল করে এবং সামন্ত রাজ আস্তে আস্তে দুর্বল হয়। ক্রমে প্রবেশ করে ঔপনিবেশিক শক্তি। 1765 পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পরবর্তীকালে আমরা দেখতে পাই ঔপনিবেশিক কালপর্ব স্থায়ী হয়। বাংলার তৎকালীন শাসকদের কালপর্বকে যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখি, তাহলে দেখতে পাবো 1200 সাল থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল খিলজি বংশ। তুঘলক বংশের রাজত্বকাল ছিল 1227 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1286 থেকে 1328 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বলবনী বংশ। আরও বিস্তারিতভাবে বলতে গেলে 1203 খ্রিস্টাব্দে এক বিশ্বাসঘাতক আমির দ্বারা অসুস্থ অবস্থায় ইফতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি নিহত হন, এবং এরপর একজন প্রধান আমির হুসেন উদ্দিন, যিনি গিয়াসউদ্দিন খিলজি নামে বেশি পরিচিত ইতিহাসের পাতায়, তিনি বাংলায় প্রাধান্য বিস্তার করলে দিল্লির সুলতানদের দৃষ্টি বাংলার প্রতি আকর্ষিত হয়
এখানে মনে রাখতে হবে দিল্লির সুলতানদের বাংলার প্রতি বিশেষ নজর ছিল না এবং সেই সুযোগ নিয়ে এখানে রাজন্যবর্গ এবং যারা শাসন ক্ষমতা দখল করতেন তারা বাংলার মানুষের ওপর একচ্ছত্র অধিকার কায়েম করেছিলেন। দিল্লির তখ্ত নিয়ে পাঠান সুলতানদের মধ্যে যখন প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, সেই সুযোগে বাংলায় শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌড়বঙ্গের সিংহাসন দখল করেন। সেই সূত্রে বাংলায় ইলিয়াস শাহী বংশের সূত্রপাত এই কথা বলা যায়। বাংলায় এই যে ইলিয়াস শাহী বংশের শাসনকাল, একে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। প্রথম পর্যায় 1342 খ্রিস্টাব্দ থেকে 1413 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় পর্যায় 1442 থেকে 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ে বৃহত্তর বাংলার ভৌগোলিক অঞ্চল কেমন ছিল সেদিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো লক্ষণাবতী অর্থাৎ উত্তরবঙ্গ, সপ্তগ্রাম অর্থাৎ মধ্য পশ্চিমবঙ্গ, সোনারগাঁও অর্থাৎ মধ্য পূর্ববঙ্গ, চট্টগ্রাম অর্থাৎ পূর্ববঙ্গ। মানচিত্রে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবির নিরিখে এই বৃহত্তর বঙ্গের মানুষজন বা জনপদ সবই কিন্তু তখন এই ইসলাম বা মুসলমান শাসনের অধীনে ছিল। বাংলার শাসকদের শাসনকাল নিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে দেখব যে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজত্বকাল ছিল 1342 থেকে 1357 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই সময়কালে তুর্কি আক্রমণের যে ঘনঘটা যে ধ্বংসলীলা তা কিছুটা কিঞ্চিত স্তিমিত হয়েছে এবং ইলিয়াস শাহী বংশের পত্তনের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিছুটা স্থবির হলেও জঙ্গম হলেও বাংলার সমাজ কিছুটা সংহত হতে শুরু করেছে। এই সময়ে হিন্দু রাজা গণেশের আবির্ভাব ঘটে, যাকে মুসলিম ঐতিহাসিকেরা কনস বলেছেন। তার প্রকৃত নাম দনুজমর্দন দেব এবং তাঁরই পুত্র যদু, যিনি জালালউদ্দিন নাম নিয়ে বাংলা শাসন করেন 1418 থেকে 1431 সাল পর্যন্ত। কিন্তু এই শাসনকাল বেশি দিন স্থায়ী হয়নি। আবার ইলিয়াস শাহী বংশ রাজত্ব শুরু করে 1442 থেকে 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এরপর শুরু হয় হাবশি পাইকদের অরাজকতার কাল। এই বীভৎস সময়ে বাংলার বিভিন্ন প্রদেশ নিয়ে জুয়া খেলা পর্যন্ত চলে এবং জনমানসে সেই ধ্বংসলীলার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই সময়ের কোনো লেখালেখি সাহিত্যিক নিদর্শন আমরা খুঁজে পাই না। এই হাবশি পাইকদের অরাজকতার কাল, এটি নিয়ে কিঞ্চিত বিস্তৃতভাবে বলা দরকার। ইলিয়াস শাহী বংশের যে শাসন তার শেষ দিকে রাজ অন্তঃপুরে হাবশি খোজাদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল। একথা আমরা জানি, ইতিহাসের বইতে তেমনটাই পাওয়া যায়। শেষ পর্যন্ত ইলিয়াস শাহী বংশের নিজেদের দুর্বলতার কারণেই সেই বংশের সমাপ্তি ঘটে, অর্থাৎ তারাই সুলতানকে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করে এবং বাংলায় তাদের প্রাধান্য কায়েম করে। এই চূড়ান্ত অরাজকতার কাল চলেছিল প্রায় 6 বছর। এই সময় বাংলার গৌড়ের ইতিহাস কুশাসন ও গুপ্ত হত্যার ইতিহাস বলে চিহ্নিত হয়ে আছে। এখানে গৌড় কথাটা বলার অর্থ বৃহত্তর গৌড় এবং বৃহৎবঙ্গ, সেটাকেই ইঙ্গিত করে। হাবশি খোজা পাইকদের যারা সুলতান হয়েছিলেন খুব অল্প সময় তারা শাসন করেছিলেন, কিন্তু সেই সময় বাংলা কুশাসন, অন্তর্কলহ এবং গুপ্ত হত্যায় গোটা সমাজ ভয়ের মধ্যে দিয়ে কাটিয়েছিল। এরই মধ্যে হুসেন শাহ নামক প্রধান যে রাজকর্মচারী ছিলেন, তিনি হাবশি সুলতানকে হত্যা করে বাংলার মসনদে সুলতান রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমরা জানি এই হুসেন শাহই পরবর্তীকালে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক। যে হুসেন শাহের কথা বিভিন্ন মধ্যযুগের শেষ পর্বের কাব্য কবিতায় উল্লিখিত আছে, সেই হুসেন শাহ অভিন্ন ব্যক্তি। অবশেষে হুসেন শাহ এবং নুসরত শাহের শাসনের সময় বাংলায় কিছুটা স্থিরতা আসে। 1493 খ্রিস্টাব্দে বাংলার রাজ্য অধিকার করেন হুসেন শাহ। তার রাজত্বকাল ছিল 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। হুসেন শাহের পুত্র নুসরত শাহের রাজত্বকাল ছিল
1519 থেকে 1532 খ্রিস্টাব্দ। মনে রাখতে হবে এই দুই রাজাই ষোড়শ শতকের লেখালেখির মধ্যে, সাহিত্যের মধ্যে নানাভাবে প্রশংসিত হয়েছেন বাংলার সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করার জন্য। তাদের হিন্দুদের প্রতি বিরাগ বিরূপতা থাকলেও বাংলার হিন্দুদের সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন বিশেষত হুসেন শাহ। তিনি নিজে আরব মক্কার শরীফ বংশোদ্ভূত মানুষ হলেও তিনি কিন্তু বাংলায় হিন্দু সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন, সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছেন। তুর্কি আক্রমণের পরবর্তী ১.৫ শতকে বাংলার সমাজ একটু সংহত হলে মধ্যযুগে শাসন আমলে এই পৃষ্ঠপোষকতায় ফলে আমরা আবার দেখি বাংলা সাহিত্য পুনরুজ্জীবিত হচ্ছে এবং সংস্কৃতির সমৃদ্ধি ঘটছে। এখন মধ্যযুগে প্রধান পরিচয় যেহেতু ছিল ধর্ম, সেই জন্য ধর্ম সংঘাতই এই দীর্ঘ প্রায় ৩০০ বছরের বাংলার সমাজ এবং রাজনীতিকে প্রভাবিত করেছিল এবং সাহিত্যেও তার নিদর্শন পাওয়া না গেলেও সমাজের মধ্যে তার নিদর্শন যে পাওয়া যায় সেটা পরবর্তীকালের সাহিত্যে প্রতিফলিত হয়েছে। মধ্যযুগের জনজীবন ও সাহিত্য ছিল ধর্মপ্রধান। প্রায় ৫০০ বছর বাংলা ও ভারতবর্ষে মুসলমান শাসন ছিল। এই শাসন ছিল একরকম রাজনৈতিক বিজয়, এ কিন্তু সামাজিক এবং ধর্মগত বিজয় ছিল না। গোপাল হালদার তার বাংলা সাহিত্যের রূপরেখায় এ সম্পর্কে খুব প্রণিধানযোগ্য বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তিনি বলছেন, বিজয়ী মুসলমান যে দেশেই রাজত্ব করেছে সেখানকার অধিবাসীরাই অনতিবিলম্বে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, অথচ ৫০০ বৎসর ভারতবর্ষে মুসলমান সম্রাট ও রাজারা রাজত্ব করলেন, তথাপি হিন্দু জাতি ও হিন্দু ধর্ম নিশ্চিহ্ন হওয়া তো দূরের কথা, ভরতভূমিতে শতকরা ৩০টি মানুষও মুসলমান ধর্ম গ্রহণ করল না। ইতিহাসে এক আশ্চর্য ব্যতিক্রম। তাহলে কিভাবে ঘটলো এরকম আশ্চর্য ঘটনা? আমরা দেখি সেই সময় সমাজে সংঘাত ছিল। হিন্দু ধর্ম নিজের আত্মরক্ষার জন্য প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে সাংস্কৃতিক পরিসরে, সাহিত্যিক পরিসরে, জনজীবনের পরিসরে, এবং সমাজে যে বর্গবিন্যাস আছে সেই বর্গবিন্যাসের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে। এই যে দীর্ঘদিন মুসলমান শাসনের পরেও ধর্মান্তরণ যথাযথভাবে ঘটল না বা সম্পূর্ণ হলো না, এর কয়েকটি কারণ চিহ্নিত করা যায়। প্রথমত, ভারতবর্ষ ভৌগোলিক বিস্তার এত বড় এবং এত বিস্তৃত যে তা এক মহাদেশের সমান ছিল। মধ্যযুগে ছিল দুর্বল যোগাযোগ ব্যবস্থা, ফলে এক অঞ্চল থেকে বা অন্য অঞ্চল যাওয়া এবং রাজ্য প্রদক্ষিণ ব্যাপক সময় সাপেক্ষ বিষয় ছিল। বিচ্ছিন্ন ও স্বয়ংসম্পূর্ণ পল্লী সমাজ হওয়ার ফলে মানুষ নিজের গ্রামে নিজের অর্থনৈতিক এবং সামাজিক জীবন নিয়ে সুস্থিতভাবে বেঁচে ছিল, ফলে তার নাগরিক সংস্পর্শ বা শাসকের কাছে আসার তার খুব বেশি দরকার পড়তো না। উপরন্তু মানুষ ছিল সহনশীল এবং গ্রহণপটু। আমরা আগেই বলেছি, মধ্যযুগের সাহিত্য এবং জনজীবন ছিল ধর্ম পরিচয়ে পরিচয়ান্বিত। নিজের সংস্কৃতির মধ্যে প্রতিরোধের স্পৃহা হিন্দু সমাজের জেগেছিল মুসলমান আক্রমণের পরে, এবং বিজেতা ও বিজয়ী সংস্কৃতির নিকটবর্তী হওয়া এই সময়ের একটা বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমন্বয়ের চেয়ে সংমিশ্রণই বেশি ঘটেছিল। বর্গ বৈষম্য যেমন ছিল, বর্গ বিরোধ যেমন ছিল, বর্গে বর্গে ছিল আপোষ রফা। আমরা যদি এই সময়ের সাহিত্যিক নমুনা খুঁজতে যাই তাহলে যেমন ব্যর্থ হব, কিন্তু চতুর্দশ শতকের পরবর্তী কিছু কিছু রচনায় তার এই ক্ষয়িষ্ণু সময়ের প্রভাব রয়ে গেছে। মধ্যযুগের বাংলা সাহিত্য এক অর্থে শাসক ধর্ম এবং শাসক সংস্কৃতির বিরুদ্ধে শাসিত ধর্ম এবং শাসিত সংস্কৃতির প্রতিরোধের সাহিত্য। এই হিসাবে মধ্যযুগের সাহিত্যকে পড়লে আমরা দেখব মধ্যযুগের বিভিন্ন সমষ্টিমূলক যে গাথা, সমষ্টিমূলক যে পাঁচালী গান, তার মধ্যে জনপ্রতিরোধের একটা চিহ্ন কিন্তু তৈরি হচ্ছে। আমরা এই হিন্দুদের সংস্কৃতির যে প্রতিবাদী চরিত্র, যে প্রতিরোধ করার যে চরিত্র, তার সন্ধান পাব চৈতন্য ভাগবতের মধ্যে, বৃন্দাবন দাস বিরচিত, বিজয়গুপ্তের মনসামঙ্গলের মধ্যে, এবং ষোড়শ শতকে মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের মধ্যেও আমরা মুসলমান শাসক গোষ্ঠীর অত্যাচারের পরিচয় লাভ করব।
আসলে ধর্মের পরিচয়েই যখন জাতির পরিচয়, তখন শাসকের যে জাতি, শাসিতের জাতি যদি সেই জাতির পরিচয়ে না পরিচিত হতে চায়, তখনই কিন্তু আক্রমণ নেমে আসে, যা ঘটেছিল সে সময়। বাংলায় তুর্কি আক্রমণের একটা নমুনা হিসাবে উপস্থাপিত হয়, যা সর্বজন স্বীকৃত, তা হচ্ছে শূন্য পুরাণের নিরঞ্জনের রুষ্মা কবিতাংশটি। শূন্য পুরাণের নিরঞ্জনের রুষ্মা কবিতাংশটিকে যদিও সুকুমার সেন মানতে চান না যে এটি চতুর্দশ শতকের রচনা, তিনি মনে করেন এটি সপ্তদশ শতকের রচনা। অনুমিত হয় যে এই রচনাটি চতুর্দশ শতকের এবং ফিরোজ শাহ তুগলকের সময়ে কোনারক নগর ধ্বংসের বর্ণনা এখানে করা হয়েছে। বৌদ্ধদের ওপর ব্রাহ্মণের অত্যাচার, নিরঞ্জন রুষ্ট হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে দেবতাদের যুদ্ধে নিয়োজিত করলেন, মুসলমানরাই সেই দেবতা রূপে আবির্ভূত হলো। এবং যখন আবির্ভূত হলো তখন নিরঞ্জনের রুষ্মা অংশে দেখা যায় তিনি বর্ণনা করছেন, আনন্দের সঙ্গে বর্ণনা করছেন হিন্দুদের ওপর এই অত্যাচারের কাহিনী। কাব্যটিতে ধর্মগাজনের ঘর ভাঙার পালা বড় জালালি অংশ প্রত্যক্ষভাবে তুর্কি ধ্বংসচিত্র তুলে ধরে বলে সর্বজন স্বীকৃত। আমরা দেখেছি মিথিলার কবি, যে মিথিলার মানসিক নৈকট্য বাংলার সঙ্গে ছিল যথেষ্ট, মিথিলার কবি বিদ্যাপতির কীর্তিলতা কাব্য, যা অবহট্টে রচিত, তার মধ্যেও হিন্দুদের ওপর এমন অত্যাচারের চিত্র আমরা খুঁজে পাব। এখন দেখা যাক এই তুর্কি আক্রমণ এবং তার পরবর্তীকালে সমাজে কি কি পরিবর্তন ঘটেছিল। যদি সার্বিকভাবে সূত্রাকারে বলতে হয়, তাহলে বলতে হবে উচ্চ ও নিম্নবর্গের হিন্দুদের মধ্যে সংযোগ তৈরি করার পরিস্থিতি তৈরি হয়েছিল তুর্কি আক্রমণের ফলে। পরাজিত হিন্দু সমাজ আত্মরক্ষার্থে সাংস্কৃতিক প্রতিরোধ তৈরি করল। প্রথমে হিন্দু মুসলমান সাধারণ মানুষের ঐক্য হলো, পরবর্তীকালে উচ্চবর্গের হিন্দু মুসলমানের মধ্যে যোগাযোগ স্থাপন হলো এবং মুসলমানরা বাঙালি হয়ে উঠলেন ক্রমশ। বর্গ সংযোগের প্রত্যক্ষ ফল বাংলায় বৌদ্ধ ধর্ম লুপ্ত হলো। আমরা আগেই বলেছি বেশ কিছু মাইগ্রেশনের কথা, উদ্বাসনের কথা, যেমন অনেক পণ্ডিত মানুষ আশ্রয় নিয়েছিলেন নেপালে, যেমন অনেক বিজ্ঞ সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন কামরূপ অঞ্চলে, ঠিক তেমনি পূর্ববঙ্গেও অনেক মানুষ যখন লক্ষণ সেন পরাজিত হলেন তখন তারই সঙ্গে তারই আশ্রয়ান্বিত হয়ে চলে গিয়েছিলেন। এই যে অঞ্চলগুলো পূর্ববঙ্গের, এদের মধ্যেও দাঙ্গা বেঁধে থাকতো, ফলে এখানেও খুব বেশি শান্তি ছিল না। চট্টগ্রাম বা ওই আগে আমরা মানচিত্রে যে অংশ দেখিয়েছি, যে সোনারগাঁও, সপ্তগ্রাম, এইসব অঞ্চলের মধ্যেও কিন্তু দ্বন্দ্বময় একটা সামাজিক পরিস্থিতি ছিল। আমরা এখন দেখে নেব শূন্য পুরাণের নিরঞ্জনের রুষ্মা কবিতাংশটিতে কি বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, ব্রাহ্মণের জাতিধ্বংস হেতু নিরঞ্জন সাম্বাইল যাজপুরে হইয়া জবন, দেউল দোহারা ভাঙে গোহারের ঘায়, হাতে পুঁথি কইরা যত দেয়াসি পালায়, ভালের তিলক যত পুঁছিয়া ফেলিল, ধর্মের গাজনে ভাই জবন আইল, দেউল দোহারা যত ছিল ঠাঁই ঠাঁই, ভগ্ন করি পাড়ে তারে নামনে দোহাই। এই অংশটিতে প্রত্যক্ষভাবে বোঝা যায় নিরঞ্জন যথেষ্ট আনন্দ সহকারে মুসলিমদের এই অত্যাচার যা হিন্দুদের ওপর হচ্ছে তার বর্ণনা দিচ্ছেন। অর্থাৎ আমরা আগেই বলেছি এর প্রত্যক্ষ ফল হলো বা পরোক্ষ ফল হলো বৌদ্ধ ধর্মের লোপ। আমরা দেখেছি যে কিভাবে নেড়ানেড়ি সম্প্রদায় অন্তর্গত হয়ে গিয়েছিল বৈষ্ণব ধর্মের, এবং বর্গ সংযোগের ফলশ্রুতিতে উচ্চ বর্গ এবং নিম্ন বর্গের মানুষের কাছাকাছি এসেছিল। রাজশক্তি হারিয়ে হিন্দু সমাজ নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরতে চাইল। এর সবচেয়ে বড় প্রমাণ নবদ্বীপের উত্থান, অর্থাৎ উচ্চবর্গ স্বার্থ পণ্ডিতরা জাতিভেদ এবং আচার ধর্মের একটা আবরণ তৈরি করলেন। আত্মরক্ষার জন্য এই আবরণ ছিল খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আচার সর্বস্বতা, জল অচল, বর্ণ বৈষম্য, বর্ণ বিভেদ তাকে স্থায়ী করে তুলে, অনড় করে তুলে, অনমনীয় করে তুলে তারা প্রত্যক্ষভাবে মুসলমান শাসনের প্রভাবকে ঠেকাতে চাইল। ব্রাহ্মণরা সংস্কৃত পুনরুজ্জীবনের পথে হাঁটলেন, টোল সংস্কৃতি ইত্যাদি বাড়তে থাকলো, নবদ্বীপ ক্রমশ হয়ে উঠল
নব্য ন্যায়ের তীর্থক্ষেত্র। কিন্তু মুসলমান সুলতানদের নিযুক্ত কর্মচারীরা ছিলেন হিন্দু। এই রাজকর্মচারীরা সংস্কৃতে সুপণ্ডিত ছিলেন। যেমন উল্লেখ করা যায় রায় রাজ্যধর, বৃহস্পতি মিশ্র, রামচন্দ্র খাঁ, দামোদর যশোরাজ খাঁ, কুলধর শুভরাজ খাঁ, মালাধর বসুর গুণরাজ খাঁ প্রমুখ এসবের উদাহরণ। দেখলেই বোঝা যাবে গুণরাজ খাঁ, শুভরাজ খাঁ, যশোরাজ খাঁ, রামচন্দ্র খাঁ এগুলি ছিল উপাধি, এবং এই উপাধি প্রদান করেছিলেন সুলতান সম্রাটরা। সুলতান সম্রাটদের হিন্দু কর্মচারীরা সংস্কৃতে সুপণ্ডিত হওয়ার কারণে তারা কিন্তু তাদের যে কাহিনী লৌকিক স্তরে বিন্যস্ত ছিল তাকে শোনার জন্য তাদের যে আগ্রহ, সেই আগ্রহ তারা মেটাতে সক্ষম হয়েছিল। এখানে খেয়াল করতে হবে যে পূর্ববঙ্গে লক্ষণ সেনের সঙ্গে যে একটা বড় অংশের মানুষজনের স্থানান্তরণ ঘটেছিল, তাদের মধ্যে বর্মন, সেন ছোট ছোট রাজত্ব তারা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত তুর্কি আক্রমণকে ঠেকিয়ে রাখতে পেরেছিল। কিন্তু পরবর্তীকালে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বৃহত্তর মুসলমান শাসনের অধীনে আসে গোটা বৃহত্তর বঙ্গ। বাংলার সমাজের মধ্যে তাদের যে অনুস্যূত হয়ে যাওয়া, তা এক ধরনের নতুন সামাজিক চলনের জন্ম দিয়েছিল। সেই চলন কেমন? না, সেই চলন উচ্চবর্গ এবং নিম্নবর্গের কাছাকাছি আসার চলন। অর্থাৎ যে ব্রাহ্মণ্য সংস্কৃতি এতদিন ছিল শাসক, সে নেমে এলো শাসিতের স্তরে। ফলত উচ্চবর্গের ব্রাহ্মণ্য সংস্কৃতি তার প্রয়োজন পড়ল নিম্নবর্গের চালু লৌকিক দেবদেবী এবং কাহিনী ইত্যাদির পৃষ্ঠপোষকতা করা, তাদেরকে নিজের বলে সেই পাঠে অংশগ্রহণ করা। এমনটা ঘটল, ব্রাহ্মণ্য সংস্কৃতি আক্রান্ত হচ্ছে বিজয়ী মুসলমান শাসকদের দ্বারা, কিন্তু সেই বিজয় কেবলমাত্র রাজনৈতিক, তা কোনোভাবেই ধর্মীয় এবং সামাজিক স্তরে বিশেষ প্রভাব ফেলেনি। যদি ফেলতো তাহলে মধ্যযুগের এই বড় কালো পর্বে আমরা সুলতান এবং এমনকি মোগল সাম্রাজ্যের সময়ও আমরা বিপুল অংশের রাজকর্মচারীদের সংস্কৃতে সুপণ্ডিত হতে দেখতাম না। সমাজ পরিবর্তনের আর একটা সূত্র হিসেবে উল্লেখ করা যায় যে এই সময় যেহেতু মুসলমান শাসকরা হিন্দু ধর্মের উপর আক্রমণ নামিয়ে আনছেন এবং সমাজ একটা স্থবির সমাজে পরিণত হয়েছে, সেই জন্যে হিন্দু সমাজের ব্রাহ্মণ্য সংস্কৃতি নিজেকে যেমন খোলসের মধ্যে ঢুকিয়ে ফেলছে, একই সঙ্গে মুসলমান শাসকদেরও চরিত্রের পরিবর্তন ঘটছে। বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে দীনেশচন্দ্র সেন দেখিয়েছেন কিভাবে এই মুসলমান শাসকরা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাঙালি চরিত্রে পরিণত হয়েছে এবং বাংলার শাসক হয়ে উঠেছে। শুধু তাই নয়, গোপাল হালদার এই বিশেষ সময়ের যে বাঙালি চরিত্র, যে বাঙালি শাসকদের চরিত্র, তাকে তিনি বাংলা যে নেশান উদ্ভবের একটা প্রাথমিক রূপ হিসাবে দেখতে চেয়েছেন। এই সময় বাঙালি হয়ে উঠেছে মুসলমান শাসকরা, তারা একই দিকে আরব দেশ থেকে আগত মানুষ হলেও এখানকার প্রচলিত লৌকিক স্তরে চালু যে কাহিনী ধারাগুলি, সেই কাহিনী ধারাগুলি শুনছেন, সেইগুলি প্রচারের ব্যবস্থা করছেন, সেগুলি অনুবাদের ব্যবস্থা করছেন, এবং অন্যদিকে একইভাবে সংস্কৃতের প্রচারকেও তারা বাধা দিচ্ছেন না। অর্থাৎ বিজয়ী জাতি যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিকভাবে আক্রান্ত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু বাংলার সংস্কৃতিতে বিশেষভাবে পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করছেন। সমাজ পরিবর্তনের আর একটি দিক হলো তুর্কি শাসন পরবর্তী ১৫০ বছরে বিজয়ী মুসলমান শাসকদের মধ্যেও অনেক ধরনের পরিবর্তন এসেছিল। যেমন দরবারে তাদের চর্চা ছিল ফার্সি ভাষার, ধর্মের বিষয়ে তারা আরবিপন্থী ছিলেন, কিন্তু জনসাধারণের মধ্যে ব্যবহারের ভাষা হিসাবে তারা গ্রহণ করেছিলেন বাংলাকে। ফলত লৌকিক স্তরে যে বেহুলা লক্ষিন্দারের গল্প, গোপীচন্দ্রের সন্ন্যাসের কথা, লোকায়ত কৃষ্ণ কথা এবং সর্বোপরি
রামায়ণ মহাভারতের গল্প শুনতে তাদের যে বিশেষ আগ্রহ ছিল, এমন যথেষ্ট প্রমাণ পরবর্তীকালের বাংলা সাহিত্যে কিন্তু রয়ে গেছে। সমাজ পরিবর্তনের সূত্র ধরে আমরা বলতে পারি এই সময়ে ইরান তুরান থেকে আগত প্রচুর ভাগ্যান্বেষী যোদ্ধার আগমন বাংলাদেশে ঘটেছিল। তারা ছিল একদিকে বলদর্পী, অত্যাচারী এবং ধর্মোন্মাদ, অন্যদিকে চলেছিল পীর, ফকির এবং পয়গম্বর যারা সুফি ধর্মাবলম্বী তাদের দলের ধর্মপ্রচার। এবং এরা কিন্তু হিন্দু সমাজের যে উচ্চ নীচ প্রভেদ তার মধ্যেও মাঝে মাঝে বিরোধ ঘটানোর চেষ্টা করেছে এবং তার প্রতিক্রিয়া স্বভাবতই হিন্দু সমাজে ঘটেছে। এখানে উল্লেখনীয় যে তুর্কি আক্রমণ পরবর্তী বাংলায় বাইরে থেকে আগমনকারী পীর ফকিররা এদেশে এসে গাজী হয়ে হিন্দু ধর্ম হিন্দুদের মধ্যে বিরোধকে আরও জিইয়ে রেখেছিলেন। এখানে খেয়াল করার বিষয়, এই গাজীরা বা পীর ফকিররা খুব সহজ সরল ভাষায় ধর্ম এবং জীবনের আধ্যাত্মিক ব্যাখ্যা করতে পারতেন এবং এই ব্যাখ্যাগুলি কিন্তু ধর্মান্তরকরণে অনুঘটকের কাজ করেছিল। পরবর্তীকালের আধুনিক গবেষণাতেও আমরা দেখেছি যে পূর্ববঙ্গে যে মুসলমান আগমন হয়েছে, কনভার্সন হয়েছে, এরও একটা বড় কারণ ছিল এই পীর ফকিরদের আগমন। কিন্তু মজার বিষয় হলো বাংলা সাহিত্যে আরব পারস্যের বিষয় কিন্তু অষ্টাদশ শতকের পূর্বে পরিগৃহীত হয়নি। চট্টগ্রাম অঞ্চলে রোশন রাজসভার পৃষ্ঠপোষকতা যখন পেল তখনই মাত্র এই আরব এবং পারস্যের বিষয় বাংলা সাহিত্যে স্থায়ীভাবে জায়গা পেল। এই স্থায়িত্ব পরবর্তীকালে ইসলাম প্রণয়োপাখ্যানের ধারা, যা আমরা আলোচনা করতে পারি আলাওল এবং দৌলত কাজীর কাব্যের মাধ্যমে, সেই ক্ষেত্রগুলোতে প্রযোজ্য হবে। অর্থাৎ বহির্বঙ্গ থেকে, বিশেষত আরব এবং পারস্য থেকে আগত যে পীর ফকিররা, তারা কিন্তু এই বাংলায় মুসলমানদের সঙ্গে হিন্দু সংস্কৃতির যে দ্বন্দ্ব ছিল তাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একদিকে ধর্মোন্মাদ এবং প্রচণ্ড উগ্র যে শাসক, তাদের জীবন দর্শন, তাদের ধর্মকে খুব সহজ সরল আধ্যাত্মিকভাবে জনমনোহরণকারী হিসেবে তুলে ধরতে পারতেন এই গাজীরা, যার ফলে নিচু তলার দিকে নিম্নবর্গীয় হিন্দুদের মধ্যে মুসলমান ধর্মান্তরকরণে এই ধরনের ব্যাখ্যা, তাদের জীবনাচরণ বাংলার লৌকিক স্তরে খুবই কার্যকরী ভূমিকা নিয়েছিল। এরই মধ্যে হিন্দু সমাজের প্রতিরোধ এবং সাংস্কৃতিক আত্মরক্ষার প্রচেষ্টা গোটা শতকের পর শতক জুড়ে চলেছে। বর্ণ প্রথা, আচার সর্বস্বতার খোলসে ঢুকে জল অচল বিভাজনে রক্ষণশীল অনমনীয় ব্রাহ্মণ্য সমাজ এই সময়ের একটা নতুন অভিজ্ঞান তৈরি করেছিল। তুর্কি আক্রমণের সাহিত্যিক ফল কি সেদিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখব যে 1200 থেকে 1350 পর্যন্ত যে অন্ধকারময় যুগ, সেই সময় কোনো সাহিত্যিক নমুনা মেলেনি এ কথা ঠিক, কিন্তু কতিপয় বিচ্ছিন্ন রচনা মিলেছে। যেমন শূন্য পুরাণের উল্লেখ করলাম, যদিও অনেকেই বলেন তা অনেক পরবর্তীকালের রচনা। উচ্চবর্গ নিম্নবর্গের আপোষ রফায় যে লৌকিক কাব্যগুলি মঙ্গল কাব্য রূপে তা বিকাশ লাভ করেছিল, যেমন পরবর্তীকালে ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গলের কাহিনী। ফলে সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ডে বলছেন এই সময়ের কোনো সাহিত্যিক নমুনা পাওয়া যায়নি এ কথা ঠিক, কিন্তু কল্পনা করি যে এই সময় এই লৌকিক যে গল্পগুলি, পাঁচালী কথাগুলি, সেইগুলির প্রচলন কিন্তু বাংলার সমাজে ছিল। অন্যদিকে সংস্কৃত যেহেতু ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ আয়ুধ ছিল, তাদের আত্মরক্ষার একটা অন্যতম অস্ত্র ছিল, সেই জন্য এই সংস্কৃত ভাগবত, রামায়ণ এবং মহাভারতের সহজ সরল বাংলা অনুবাদ সর্বভারতীয় ক্ষেত্রে প্রচারিত কাহিনীকে বাংলার কাহিনী হিসেবে তুলে ধরেছিল। চতুর্দশ শতকের অন্তিমকাল থেকে পঞ্চদশ শতকের প্রথমার্ধে এই অন্ধকার আচ্ছন্নতা দূর হয়ে যতদিন না পর্যন্ত
1486 থেকে 1533 সেই মহামানবের জন্ম সম্ভব হলো, ততদিন পর্যন্ত বাঙালির সাংস্কৃতিক পুনরুজ্জীবন সম্পূর্ণ হয়নি। আমরা তাই দেখতে পাই যে তুর্কি আক্রমণ পরবর্তীকালের 150 বছর এবং তারপরে আরও 150 বছর, প্রায় 300 বছর বাংলার সমাজের স্থবিরতা দূর করে চৈতন্যদেব ষোড়শ শতকে যে বৈষ্ণবীয় ভাব আন্দোলনের জন্ম দিয়েছিলেন, তার ভিত্তিভূমি প্রস্তুত হয়েছিল সামাজিক এই বর্গ বিভাজন, বর্গের মধ্যে প্রতিরোধ এবং তাদের সংযোগের মধ্যে দিয়ে। যে কথাকে আমরা এর আগে আলোচনা করলাম এবং বলতে চাইলাম যে বর্গ সংযোগ এবং সামাজিক ক্ষেত্রে সেই বর্গগুলির মধ্যে যে সমন্বয়, যে সংমিশ্রণ, তাই কিন্তু ষোড়শ শতকে বৈষ্ণবীয় আন্দোলন, বৈষ্ণব সাহিত্য বিকাশের একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা দেখতে পাই। আরও গভীরভাবে এই আলোচনাকে যে সমস্ত শিক্ষার্থী দেখতে চান, তারা সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা প্রথম খণ্ড এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থ 3টি দেখতে পারেন।